ভিডিওটা অন করে দাও তো। জি অলরেডি ভিডিও তুমি অন করেছো? আমি তো জানতাম না, আমি তো অনেক ইনফর্মাল কথা বলে ফেলছি, বলছি যে ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের আজকে এটা বেসিক্যালি থার্ড চ্যাপ্টার ছিল, সেটা হচ্ছে অ্যালোয়িং, মেটালস অ্যান্ড অ্যালয়েস, ফেরাস আর নন ফেরাস। ফেরাস কি আর নন ফেরাস কি? নড়ে না কেন? আচ্ছা, ফেরাস আর নন ফেরাস জিনিসটা কি? ওটার দিকে, ওটার মেকানিজম তোমাদের দেখতে হবে না, আমার কথা রিপ্লাই দাও। ফেরাস কি আর নন ফেরাস কি? এনি আইডিয়া? ফেরাস আর নন ফেরাস কি জিনিস? আমরা যখন ইয়ে পড়েছি, কেমিস্ট্রি একদম ফার্স্ট দিকে পড়েছি, তখন আমরা অনেক শখ করে কিছু কিছু মেটালের ল্যাটিন নাম শিখতাম না? তখন ফেরাম, এটা কার নাম? ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, তাহলে ফেরাস অ্যালয় কি হবে? যেসব অ্যালয়ে আয়রন আছে। আচ্ছা, আর নন ফেরাস কি হবে? আয়রন ছাড়াটা। যদি কোনো অ্যালয়ে আয়রন না থাকে সেটা হবে হচ্ছে নন ফেরাস অ্যালয়। ঠিক আছে? বেসিক কি ছোট ছোট কেমিস্ট্রির জিনিসগুলো মনে রাখবা। হ্যাঁ, মানে যে টাইপের অ্যালয় তো কি মেটালই তো, অনেক টাইপের মেটাল মিলায় কি হয় অ্যালয়, সংকর ধাতু আমরা তৈরি করি না? তো হচ্ছে সংকর ধাতু যদি ফেরাস অ্যালয় হয়, মানে ওটার মধ্যে আয়রনের কম্পোনেন্ট কিছু আছে, কিছু পার্সেন্টেজ আয়রন ওটার মধ্যে ইনসার্ট করা হয়েছে। আর নন ফেরাস হলে আয়রন ছাড়া অন্য যে কোনো ম্যাটেরিয়াল কয়েক টাইপের ধাতু মিলায় ওই অ্যালয়টা তৈরি করা হচ্ছে, সেটা হবে হচ্ছে নন ফেরাস অ্যালয়। ওকে, সো ফার্স্টে হচ্ছে কি, আমরা মেটালের একটা ডেফিনেশন দেখব। আমরা ছোট থাকতে মেটালের যে ডেফিনেশনটা দেখতাম যে ধাতু কি, ধাতু হচ্ছে ঘাতসহ উজ্জ্বল বর্ণের কিছু একটা জিনিস, এমন একটা সংজ্ঞা পড়তাম না জাস্ট? হ্যাঁ, সো হচ্ছে ওইটারই ইংলিশটা পড়েছে। মেটালস আর অপাক অ্যান্ড লাস্ট্রাস এলিমেন্ট দ্যাট আর গুড কন্ডাক্টর্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি. Most metals are malleable and ductile and are generally dense than other pure solid material. Okay? জাস্ট ওই ডেফিনেশনটাই একটা ইয়ে ফর্মে, একটু বড় ফর্মে দেওয়া আছে যে অপ্যাক অ্যান্ড লাস্ট্রাস। অপ্যাক, অপ্যাকিও না, অপাক, অপ্যাক মানে হচ্ছে হলো কোন একটা জিনিস হচ্ছে কিছু জিনিস থাকে কি ফাঁপা নিরেট, আর একটা হচ্ছে হলো কম্প্যাক্ট, ওইটা কি বোঝানো হয়েছে। মেটাল হচ্ছে কম্প্যাক্ট, ভিতরে পুরাটাই হচ্ছে কি ধাতুর একটা। হ্যাঁ, সো হচ্ছে এটা হচ্ছে অপ্যাক। আর লাস্ট্রাস মানে হচ্ছে হলো ব্রাইট এলিমেন্টস দেন, আর হচ্ছে কি হিট আর ইলেকট্রিসিটির পরিবাহী, তাপ আর বিদ্যুৎ পরিবাহী। আচ্ছা, ম্যালিয়েবল আর ডাকটাইল মানে আমি ক্লাসে পড়াইছি আর বলবো না। আর ম্যালিয়েবল মানে হচ্ছে হলো এটাকে ইজিলি মেশিনিং করা যায়। মেশিনিং করা যায় মানে কি, মানে হচ্ছে কোনো মেশিনে, আচ্ছা তোমার কি ইয়ে লাগতেছে, মানে একদম নতুন কিছু বুঝতেছি না ওরকম লাগতেছে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওর নাম বোঝা গেছে, কি বিশ্বাস জানি? জিহাদ বিশ্বাস। ওকে, জিহাদ কোন কলেজে ছিলা? মাগুরাতে। আচ্ছা, মানে তোমার হোম ডিস্ট্রিক্ট মাগুরা থেকে ঢাকায় আসছো? আচ্ছা, কোথায় আছো এখন? হোস্টেলে? ও আচ্ছা, তোমার প্যারেন্টসও ঢাকায় থাকে? বুঝি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো মেটালের ডেফিনেশন হয়ে গেল। তারপর হচ্ছে অ্যালোয়িংয়ের ডেফিনেশন কি? অ্যালোয়িং হচ্ছে একটা প্রসেস যেখানে 2 or more metal elements are melted together in a precise combination to form a specific material or alloy. মানে হচ্ছে হলো কোন দুই বা কয়েক টাইপের মেটাল একসাথে হচ্ছে হলো মেল্ট করে নতুন এক টাইপের
সংকর বানানোর প্রসেসটাই হচ্ছে অ্যালোয়িং, মানে প্রসেসটা হচ্ছে অ্যালোয়িং, আর যেটা আমরা তৈরি করি সেটা হচ্ছে অ্যালোয়িং। অ্যালোয়িং ইজ ডান ইন ইদার অ্যান ইন্ডাকশন ফার্নেস অর আ কাস্টিং অপারেশন। আমরা কাস্টিং পড়েছি না, তখনও যখন আমরা মেটালটা মেল্ট করি, 2-3 টাইপের মেটাল মেল্ট করে কাস্টিংয়েও আমরা ধাতুটা তৈরি করতে পারবো। আবার হলো ইন্ডাকশন ফার্নেস আর কি, যে বাত্তা চুল্লি পড়েছি না, ওয়ার্ডগুলো কিন্তু আমাদের পরিচিত, ওই বাত্তা চুল্লি দিয়েও হচ্ছে আমরা অ্যালোয়িং করতে পারবো। If an induction furnace is used, the alloy is poured into bars or ingots for future use. Induction furnace মানে বাত্তা চুল্লিতে হচ্ছে বার আকারে সরাসরি বের হয়ে আসে। While combining of metal elements into an alloy may seem obvious, the process requires close control to avoid contaminants and oxidation. আচ্ছা, যে জিনিসটা এই লাইনটা, লাস্ট লাইনটা তোমাদের কাছে একটু মানে একটু নতুন মনে হবে, সেটা হচ্ছে আমরা যে অ্যালয়টাই তৈরি করতে চাই, মেইন জিনিসটা কি, আমাদের প্রসেসটা খুব কন্ট্রোলড হতে হবে। কারণ হচ্ছে এটা তো কেমিক্যাল প্রসেস, আমাদের এয়ার এনভায়রনমেন্টে কি আছে, এয়ার আছে, অক্সিজেন আছে, সো ইজিলি কিন্তু পুরো প্রসেসটা জারণ হয়ে যেতে পারে, তাই না, অক্সিডাইজড হয়ে যেতে পারে। যেমন ধরো আমি আয়রন দিচ্ছি, এটা হয়তো অক্সিডাইজড হয়ে কি হয়ে যেতে পারে, ফেরাস অক্সাইডের একটা এলিমেন্ট চলে যেতে পারে, যেখানে অক্সিজেনটা আমি চাই না আমার সংকরে থাকুক, সেখানে কিন্তু চলে আসতে পারে। সো পুরো প্রসেসটা আমার খুব কন্ট্রোলড হতে হবে। কন্ট্রোল মানে কি, চারপাশের পরিবেশটাকে নিয়ন্ত্রণ করতে হবে। দেখা যাবে যে অক্সিজেন হয়তো আমি ওখানে ঢুকতে দিচ্ছি না, মানে এয়ার টাইট কোনো একটা সিস্টেমে করতেছি, এরকম প্রসেসটা কন্ট্রোল হতে হবে। আচ্ছা, এখন এখানে এই জিনিসটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, সেটা কি, আমরা মেকানিক্যাল প্রপার্টিস পড়েছি, তাই না। এখন এই প্রপার্টিসগুলা যদি আমি কোনো অ্যালয়েতে দিতে চাই, তাহলে কোন কোন অ্যালয়ের জন্য আমার কি কি প্রপার্টিস আসবে। এখানে একটা চার্ট আছে, তারপরে আরেকটা চার্ট আছে, এই চার্টটা বেসিক্যালি আমরা দেখব। আগেরটা দেখতে চাইলে দেখতে পারো, না দেখার মানে বাদ দেওয়ার কোনো রিজন নেই। আচ্ছা, এখন যদি আমি ক্রোমিয়াম অ্যাড করি আমার অ্যালয়ে, কি কি জিনিস আসবে, আমার হার্ডনেস যেটা সেটা ইনক্রিজ হবে, তারপর ডাক্টিলিটি রিডিউস না করে হার্ডনেস ইনক্রিজ হবে। আমি যখন পড়াইছিলাম তখন বলেছিলাম যে যখন আমার ডাক্টিলিটি বাড়ে, ম্যাটেরিয়ালের কি হয়, হার্ডনেস কমে যায়, মানে ব্রিটেল থাকে না। ডাক্টাইল কি হয়, টেনে লম্বা করে ফেলা যায়, ব্রিটেল কি ইনস্ট্যান্ট ইফেক্টে ভেঙে যাবে। তারপর refines grain structure and increases toughness, simplifies heat treatment requirements. আচ্ছা, তারপর নিকেলে কি হবে, স্ট্রেংথ ইনক্রিজ করবে উইদাউট ডিক্রিজিং ডাক্টিলিটি, এটাও সেম অনেকটা। তারপর সেম দুইটা, ক্রোমিয়াম আর নিকেলের সেম। ম্যাঙ্গানিজ কি হবে, অ্যাডেড অ্যাজ আ ডিঅক্সিডাইজিং অ্যান্ড ডিসালফারাইজিং এজেন্ট। তারপর কনসিডার্ড অ্যাজ অ্যালয় হোয়েন অ্যাবাভ 1%, এনাবেলস অল ওয়াইল কোয়েঞ্চিং। এগুলো আলাদা কিছু প্রসেস, হিট ট্রিটমেন্টের প্রসেস, দেখবো আমরা লাস্টে আছে। আচ্ছা, সিলিকনও ডিঅক্সিডাইজিং এজেন্ট হিসেবে ইউজ করা হয়। তারপর ও কী করে, যদি কার্বাইড থাকে সেটাকে স্ট্যাবিলাইজ করে ফেলে। তারপর ফর্মড বাই আদার অ্যালুইং এলিমেন্টস। মলিবডেনাম কী করে, ইমপ্রুভস ওয়াইল হার্ডেনিং অ্যান্ড এয়ার হার্ডেনিং প্রপার্টিস, used with chromium and nickel to simplify heat treatment. তারপর ভ্যানেডিয়াম কেন ইউজ করে, টাংস্টেন কেন ইউজ করে, এখানে আছে। আর উপরের যে চার্টটা সেটা দেখো কি কি আছে। স্ট্রেংথের জন্য সবার উপরে আছে কার্বন, মানে আমি যদি কোনো অ্যালয়ের স্ট্রেংথ বাড়াতে চাই তার মধ্যে আমি কার্বন ইউজ করব। কম্পোজিট ম্যাটেরিয়ালেও স্ট্রেংথ বাড়াতে চাইলে কম্পোজিশনে আমি ওই যে স্যান্ডউইচ স্ট্রাকচারে কার্বন ফাইবারটা ইউজ করব, ঠিক আছে। তারপর হার্ডেনেবিলিটিতে কি আছে, বোরন আছে, কার্বন আছে, এগুলো জানার জন্য পড়বা, বুঝছো, বেসিক এগুলো জানতেই হয়। ধরো তুমি এই কোর্সে এই জিনিসটা তোমার, এই যে কার্বন স্ট্রেংথ বাড়ানোর জন্য ইউজ করে, এই জিনিসটা তোমার খেয়াল নাই। আরও যখন সিনিয়র মানে উপরের কোর্সগুলো পড়বা, পরিবারে যখন পড়বা বা আরও উপরের দিকে যাবা, তখন যদি কোয়েশ্চেন করে যে কার্বন ফাইবার আমি কেন ইনসার্ট করব, কার্বন কি একটা ফাইবারও, কিন্তু টেক্সটাইলে ইউজ আছে, ওখানে কেন ইউজ করা হয়, তোমার তো এটা মাথায় রাখতে হবে যে কার্বনের স্ট্রেংথ ইনক্রিজ করে। হ্যাঁ, আচ্ছা। তারপর টাফনেসে কি আছে, ক্যালসিয়াম আছে, এটা কি সিলিয়াম, হ্যাঁ। তারপর ক্রোমিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে মেটালগুলা। তারপর মেশিনাবিলিটি লেডের মেশিনাবিলিটি খুবই ভালো।
তারপর যে ম্যাঙ্গানিজ আছে, ফসফরাস আছে, সেলিনিয়াম আছে, সালফার আছে, টেলুরিয়াম আছে। আচ্ছা, এখন হচ্ছে আয়রনের অ্যালয় কী কী? কমন অ্যালয় স্টিল, স্টেইনলেস স্টিল, কার্বন স্টিল, কাস্ট আয়রন, আয়রন অ্যান্ড নিকেল, আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ, আয়রন অ্যান্ড টাংস্টেন। স্টিলে কী কী থাকবে? স্টিলে থাকবে হচ্ছে বেসিক্যালি কার্বন আর আয়রন থাকবে। কোথায় কোথায় ইউজ করা হয় সেটা দেখে, এগুলো বোঝানোর কিছু নেই, আমরা ছোট থাকতে পড়ে আসছি এগুলো সব। স্টেইনলেস স্টিল, স্টেইনলেস স্টিলে হলো ক্রোমিয়ামটা জাস্ট ইউজ করে দেয় স্টিলের সাথে, ঠিক আছে? ক্রোমিয়াম কেন ইউজ করে? ক্রোমিয়াম ইউজ করা হলো ওর মানে হাই রেজিস্ট্যান্স টু কোরোশন, মানে ক্ষয়ের প্রতি ওর রেজিস্ট্যান্সটার জন্য হচ্ছে ক্রোমিয়ামটা বেসিক্যালি ইউজ করা হয়। আচ্ছা, স্টেনলেস স্টিল হচ্ছে কি? স্টেনলেস স্টিলে কিন্তু কোনো মরিচা টরিচা ধরে না, তাই না? রাস্ট হয় না একদম। আচ্ছা, কার্বন স্টিলে কি হয়? কার্বন স্টিলে হচ্ছে কার্বনের পার্সেন্টেজটা আবার একটু বেশি হয়, এটা আবার একটু কি, আচ্ছা এটা ম্যালেবল, ব্রিটেলও না ডাক্টাইলও না। আচ্ছা, কাস্ট আয়রন কাছে, কাস্ট আয়রন হচ্ছে ডিরাইভ ফ্রম পিগ আয়রন অ্যান্ড অ্যালাউড উইথ কার্বন 3 to 5%। এগুলো মনে রাখবা, কোশ্চেন হয়তো আসতে পারে যে কাস্ট আয়রন আর রট আয়রনের মধ্যে ডিফারেন্স কি, দুইটার মধ্যে কার্বনের পার্সেন্টেজের ডিফারেন্স থাকে, এটা কোয়েশ্চেন আসতে পারে। রট আয়রন, এই যে রট আয়রন, এই যে কাস্ট আয়রনের মধ্যে 2 থেকে 4% হচ্ছে কার্বন থাকবে। কমন ইউজ কি নিচে দেওয়া আছে, যে টেবিল বেস, তারপর ক্যান্ডেল হোল্ডার, কার্টেন রডস, পাইপস, কার্পেন্টার টুলস, রেলওয়ে কাপলিংস, এগুলো হচ্ছে এটার কমন ইউজ। আর এটা হচ্ছে রট আয়রন, রট আয়রনের মধ্যে হলো কার্বন হচ্ছে 0.08%-এরও কম থাকে, মানে কাস্ট আয়রনে বেশি থাকে আর রট আয়রনে কার্বন পার্সেন্টেজ কম থাকে। যেহেতু কাস্ট আয়রনে আমার কার্বন পার্সেন্টেজ বেশি থাকে, ওটার স্ট্রেংথ কিন্তু বেশি হবে, তাই না? আচ্ছা, এটার কমন ইউজ কি কি? মেশিন পার্টস, অটোমোটিভ পার্টস, তারপর হচ্ছে কড়াই, ইউটেন্সিল, আমরা কিচেন ইউটেন্সিল যেগুলো আছে ওগুলো হচ্ছে রট আয়রন ইউজ করা হয়। সেটা হচ্ছে মডার্ন ইউজ আর কি। আচ্ছা, স্টিলের দেখো কি আছে, স্টিল হলো আয়রন টিপিক্যালি পার্সেন্টেজ এটা দেয়া আছে, জাস্ট কমন একদম, হ্যাঁ এটা পারা যাবে, তাই না? এগুলো অত বড় কোয়েশ্চেন আসবে না, ছোটোখাটো কোয়েশ্চেন আসবে হয়তো, বা কোয়েশ্চেন এরকম আসতে পারে যে হোয়াট স্টেনলেস স্টিল কি, এটার প্রপার্টি কী কী, এটা এই স্লাইডটা ইম্পর্টেন্ট। তারপর আবার আরেকটা বললাম না যে কাস্ট আর রট আয়রনের মধ্যে ডিফারেন্স কি, এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন আসবে, খুব বড় সড়ো কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে? এটার মধ্যে স্টেনলেস স্টিলের ডেফিনেশন আসলে কি হবে, যে এটার মধ্যে আয়রন থাকে, ক্রোমিয়াম থাকে, হবে হ্যাঁ, ল্যাব ফাইনালের রুটিন দিয়ে দিবে নেক্সট উইকে, এই উইকেই দিবে। তোমাদের সেপ্টেম্বরের 16 তারিখ থেকে পরীক্ষা না? 16 তারিখ তোমাদের, 15 তারিখ হচ্ছে শুক্রবার, হ্যাঁ ফ্রাইডে ব্যাচে শুরু 15 তারিখ থেকে, আর তার আগে যে 2 সপ্তাহ, ওই 2 সপ্তাহ ল্যাব ফাইনাল হবে। পড়বা না মানে এর মধ্যেই পড়াশোনা করবা। আচ্ছা, তারপর হচ্ছে স্টেনলেস স্টিলের ইউজ, ফুড অ্যান্ড ক্যাটারিং, কেমিক্যাল, মানে সব জায়গায় ইউজ করা হয়, হোম অ্যাপ্লায়েন্স, এনার্জি ইন্ডাস্ট্রি, অটোমোটিভ, হ্যাঁ ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। আমাদের তো সব ফার্স্ট সেমিস্টার আর কি, হ্যাঁ আমরা একটু জানতে চাচ্ছিলাম যে কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে। আচ্ছা, কেউ তো বলে না এখনো মনে হয় না। আচ্ছা আচ্ছা, আমার সাবজেক্টের কোয়েশ্চেন সব কোয়েশ্চেন প্যাটার্ন মোরালেস সেমই হয়, আবার চলে গেছে এটা। এক্সাম কত? 40 মার্কসের বলছি, আগে 40টা বলে নি, কে কল দিল? আচ্ছা, তোমার হচ্ছে 5টা সেট দেয়া থাকবে, একটা সেটে হচ্ছে এরকম থাকতে পারে, হবে ওটা ডিপেন্ড করে মার্কসের উপর, অনেক সময় দেখা যায় যে মিলানোর জন্য দিতে একটা 1 মার্কসের কোশ্চেন দেওয়া হয়, এরকম করে 5টা দেওয়া থাকবে, 5টা থেকে 4টা এনি 4, এক একটা সেটের মার্কস থাকবে 10। আচ্ছা, তাহলে হচ্ছে ম্যাম লেটার এ থেকে হচ্ছে 2 নাম্বার,
এটা ডিপেন্ড করে, এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। হয়তো দেখা যাবে হয়তো এরকম হতে পারে কোয়েশ্চেনের প্যাটার্ন, বা এরকম হতে পারে। কততে পাস? পাঁচটাস নেই। পাশের চিন্তা কেন করো? সিজির দরকার। ডিপ্লোমা বলার তো আমরা তো পাস ধরে রাখছি সব সময়। পাশ ধরে রাখছো ডিপ্লোমাটা। সো এরকম বেসিক্যালি আমারগুলাতে এরকমই থাকে 3 3 4 বা 4 4 2, বা অনেক সময় দেখা যায় যে 5 3 2 এরকম কোয়েশ্চেনের সাইজ অনুযায়ী ডিফার করে। কেন আমি ফেল করলে কি কোনো ফি নাই এটা আমার? ফেল করলে অবশ্যই তুমি সাবজেক্টটাকে আবার রিটেক দিয়ে দেন তোমার পাস করে তার আগ পর্যন্ত এখান থেকে 100-তে তো 40-তে পাস, 40%-এ পাস। তোমার সিটিতে তো মার্কস আছে। সিটির মার্কস তো ফাইনালে ধরা হবে। হ্যাঁ অবশ্যই ধরা হবে। তোমার পাস তো তোমার 100-তে। মার্কস পুরো ডিস্ট্রিবিউশন জানো না? আচ্ছা আমি বলে দিচ্ছি। হ্যাঁ একদম ফার্স্ট ভিডিওতে তো আমার ক্লাস আমি বুঝাই দেই। হ্যাঁ হ্যাঁ 10। আল্লাহ সিটি দিয়ে বলতেছে সিটির মার্কস কত? বলতেছি দাঁড়াও এক মিনিট। মার্কস ডিস্ট্রিবিউশনের নাম বলো। অ্যাটেন্ডেন্স 10, ওরা পাবে না এটা একটা মার্ক। আচ্ছা তোমাদের হচ্ছে মিডটা হয় নাই তাই না? এখন মিডের মার্কসটা করা হবে কি এটার পার্সেন্টেজ দিয়ে দেওয়া হবে। এটা কেন করা হয়? একদম ফার্স্ট সেমিস্টারে মিডটা রাখা হয় না, কারণ হচ্ছে এই যে দেখো ও আজকে অ্যাডমিট হয়েছে, আবারও হতে পারে লাস্ট পর্যন্ত, সেই কারণে এটা রাখা হয়েছে। অ্যাটেন্ডেন্সের যে নাম্বারটা উনি তো ধর দেখা গেছে যে পরে ভর্তি হয়েছে, আমি কোনোদিন মানে 1 মাস আগে ভর্তি হয়েছি, এই ক্ষেত্রে অ্যাটেন্ডেন্সটা আমরা কিভাবে নির্ধারণ করবেন আপনারা? অ্যাটেন্ডেন্সটা বেসিক্যালি হয় কি যারা লাস্টে অ্যাডমিট হয় তাদের মানে আমি তো একটা সেমিস্টার দেখলাম, লাস্ট সেমিস্টার দেখলাম যে ওদের এই জায়গার মার্কসটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ না অনেক হয়ে যায়। সো ওদের বেসিক্যালি এই মার্কসটা আসলে দরকার, তো হচ্ছে ওদের এখানে কিছু মার্কস দেওয়া হয়, যাদের দরকার তাদেরকে কিছু দেওয়া হয়। আর হচ্ছে কারা আমার ক্লাসে রেগুলার আসে সেটা তো আমি চিনি, তারা ওখানে হচ্ছে হলো 9 10 এরকম মার্কস ওরা পাবে। থার্ড অপশনে প্রেজেন্টেশনে হচ্ছে অ্যাসাইনমেন্ট, লাইক জাহিদ ভাই মানে যাই হোক উনি ও অ্যাসাইনমেন্ট দিবে, ও প্রেজেন্টেশন পায় না, যারা প্রেজেন্টেশন পায় না তারা অ্যাসাইনমেন্ট দিবে। প্রেজেন্টেশন পাইনি, এই ক্ষেত্রে আমরাও পাইনি অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট। তুমি পাও নাই কারণ তুমি আসোনি, আচ্ছা আমি না বোন অসুস্থ ছিল, তুমি ফোন দিয়েছিলে। আমি ফোন দিছি, অসুস্থ ছিলাম। যেহেতু আমাদের ম্যাম ও মেসেজ দিয়েছিল মনে হয় না হোয়াটসঅ্যাপে, ও ফোন দিয়েছিল। যেহেতু আমরা ঈদের পরে অ্যাডমিশন নিয়েছি, ওরা অ্যাসাইনমেন্ট দিবে, অ্যাসাইনমেন্ট দিবা, যারা প্রেজেন্টেশন দাও নাই তারা অ্যাসাইনমেন্ট দিবা। প্রেজেন্টেশন মনে হয় 6 জন। হ্যাঁ তোমাদেরকে দিতে বলি নাই অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট যে আমরা করে ফেলছি। আরে বাপ, ওগুলো আমাদের দিয়ে দিস। অফ